বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ তার কার্যক্রম নিষিদ্ধ করার গেজেট প্রকাশ, পাকিস্তান ভারত নিয়ে আমেরিকার দিবা স্বপ্ন, এসব বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অবৈধ সরকার একটি অবৈধ গেজেট প্রকাশ করেছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশকে যে দল সৃষ্টি করেছে সেই দলের কার্যক্রম বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে বন্ধ করার একটি চক্রান্তের গেজেট প্রকাশ করেছে। যে দলের কোটি কোটি কর্মী সমর্থক এখনো জীবিত আছে, একটা গণবিচ্ছিন্ন গণশত্রু, বিদেশ থেকে আমদানিকৃত অবৈধ দখলদার ইনুস সেন্টার কিভাবে সেই দলকে দাবিয়ে রাখবে। যে দলের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে পাকিস্তানি জান্তাদেরকে, স্বৈর শাসকদেরকে পরিষ্কার বলে দিয়েছিল 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। তো ইনুসের মতো একটি তেলাপোকা সে 18 কোটি মানুষের 10 কোটি মানুষকে কিভাবে, 10 কোটি সমর্থকের 3 কোটি কর্মীকে কিভাবে দাবিয়ে রাখবে? এটা একটি অবাস্তব ধারণা। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রায় 7 কোটি মানুষ বাংলাদেশের, এবং বাংলাদেশের বাইরে যারা বাঙালিরা অবস্থান করে তাদের 1.5 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। ইউনূসের প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে তাদের টার্গেটই হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার প্রচারণায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। সেটার থেকে বাঁচার জন্য এখন বারবার বলে সোশ্যাল মিডিয়া যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারের ভয় দেখিয়ে তো আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না। কয়জনকে গ্রেপ্তার করবে? কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কয়জনকে? ইতিমধ্যেই জেলখানা পরিপূর্ণ হয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের দ্বারা। তো এইসব অবান্তর হুমকি দিয়ে তো আওয়ামী লীগের কর্মীদেরকে চুপ করানো যাবে না। আমার বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যে এই স্বৈরাচারী একদলীয়, এরা সব দল মিলেই তো এক দল, এটা হলো ইনুসতন্ত্র। এই স্বৈরাচারী ইনুসতন্ত্রের
ইনুসতন্ত্রের জন্য একটা সারপ্রাইজ আসতেছে, এইটুকুই বললাম। খুবই সারপ্রাইজ এবং তার জন্য খুব মর্মান্তিক। খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। কার কোথায় কিভাবে প্রাণ ভ্রমরা এটা সবাই জানে। এদেশে আমরা রাজনীতি করেছি মাস 16 দিনে, যখন রাজনীতি নিষিদ্ধ ছিল, শুধু একটা দল না, রাজনীতি নিষিদ্ধ ছিল সামরিক স্বৈরশাসক জিয়া এরশাদের দ্বারা। আমরা সেখানেও রাজনীতি করেছি। আর আমাদের প্রজন্ম, আমাদের উত্তরসূরিরা আমাদের চেয়ে অনেক ত্যাগী, অনেক বেগবান। আজকাল আধুনিক যুগে, এই যে ডিজিটাল যুগে, কোনো কিছুতেই দাবায় রাখতে পারবে না। আজকে আরেকটি নজিরবিহীন এবং কি বলবো, আহাম্মকের মতো কাজ। তারা পুলিশকে বিশ্বাস করে না। 2 লক্ষের উপরে পুলিশ সার্ভিসে আছে। তাদের ধারণায় পুরো পুলিশ আওয়ামী লীগের পুলিশ বা আওয়ামী লীগের পক্ষের বা তাদের বিপক্ষের, এই ইউনুস সেন্টারের বিপক্ষের। এটা ধারণা করা খুব স্বাভাবিক, কারণ ওরা জানে ওরা শূন্যের উপর দাঁড়িয়ে আছে। ওদের কোনো, এই দেশে ওদের কোনো পাওয়ার বেস নাই, সমর্থন নাই, প্রশাসনেও নাই, জনগণের মধ্যেও নাই। ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে উপর থেকে, যার জন্য ওরা কাউকে বিশ্বাস করে না। কি সিভিল প্রশাসন, কি মিলিটারি প্রশাসন, কি আইন শৃঙ্খলা বাহিনী, ওরা কাউকে বিশ্বাস করে না। এটা হলো ওদের সবচেয়ে বড় দুর্বলতা। আজকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, পুলিশের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করা। পুলিশ বিনা অস্ত্রে ডিউটি করবে। যেখানে জঙ্গি, এটার মূল উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে জঙ্গিদের অভয়ারণ্য সৃষ্টি করা এই দেশে। তারা যেন অস্ত্র নিয়ে সন্ত্রাস করে, জঙ্গিবাদ করে, মানুষকে জোর করে মানুষকে দমন করতে পারে, এবং পুলিশ যেন কোনো ব্যবস্থা না নেয়। কারণ পুলিশের হাতে অস্ত্র থাকলে ওরা যখন ওদেরকে যখন প্রতিরোধ করতে যাবে, ওরা যদি গুলি করে, পুলিশও তো গুলি করবে। এই ভয়ে জঙ্গিরা একটু চিন্তিত। আজকে সেইটাও উঠিয়ে দেওয়া হচ্ছে। সে জঙ্গিদের অভয়ারণ্য করার জন্যে পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে যাচ্ছে। এটা কি একটা সোজা বিষয়? এটা কি গ্রহণযোগ্য বিষয়? পুলিশের এত অস্ত্র থাকবে না? সেটাও স্বরাষ্ট্র, জোকার স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে ঘোষণা দিয়েছে। এখন আমি এইটাও অ্যান্টিসিপেট করতেছি যে নিজেরা সন্ত্রাসী, নাশকতা করে, কোনো কিছু জ্বালিয়ে দিবে, কোনো কিছু বোমাবাজি করবে, কাউকে কোনো জায়গায় আক্রমণ করবে, এগুলি করে সব আওয়ামী লীগের উপরে ব্লেম চাপাবে। এই ষড়যন্ত্র করতেছে। এই জন্য পুলিশকে আরো দুর্বল ঘরে বসা যায়। কারণ পুলিশ তো খালি হাতে যাবে না। কোনো জায়গায় একটা ঝামেলা হলো, পুলিশ তো খালি হাতে সেখানে যাবে না। পুলিশের তো আত্মরক্ষার অধিকার আছে, সে তো এই দেশের নাগরিক। তো তারাও যেমন অপকর্মের সর্বশেষ সীমায় যাচ্ছে, তাদের উপরে আসবেও।
কঠিন আসপানিওয়ালা আসবে, বুঝতেও পারবে না কি আসতেছে সামনে, কি হবে। কতটা ভীত হলে, কতটা সন্ত্রস্ত হলে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে ঘরবন্দি করে রাখা, মুখ চেপে রাখা, আইন পাশ করে। কে মানে এইসব আইন? আমি তো দেখে নেই। আমি তো কিছুক্ষণ আগেও সোশ্যাল মিডিয়া দেখলাম, এগুলো নিয়ে হাসাহাসি করে, এগুলো উড়িয়ে দিয়েছে আমাদের তরুণ সমাজ, সে পাত্তাই দেয় না। যেই রোগের সেই ওষুধ প্রয়োজন, সেই ওষুধই শেখ হাসিনা দেবে ইনশাল্লাহ। একটু কয়েকটা সময় ধৈর্য ধরেন। ইউনূস যে কিছুদিন আগে 4 তারিখে না 5 তারিখে মে মাসে, এই তো আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছে। এটা কেন? এটা কারণ হচ্ছে পাকিস্তানের পরামর্শে, পাকিস্তানের আইএসআই এর পরামর্শে সে এই ঘোষণা দিয়েছে। কেন এই ঘোষণা দিল? কারণ হচ্ছে হঠাৎ করে বাংলাদেশের মতো একটা দেশ যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য এবং যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। কার সাথে যুদ্ধ করবে? ভারতের সাথে। যেইভাবে পাকিস্তানের ট্র্যাপে পড়েছে বা পাকিস্তানের প্রেমে পড়েছে বা পাকিস্তানের আনুগত্য স্বীকার করেছে, তারা তো সেই কাজ করতেও পারে। এখন ভারত সরকার তো চিন্তা করবে যে এর তো এই কথাটা বলার কথা না, এর তো চুপচাপ থাকার কথা, এই কেন অস্ত্র হাতে নেওয়া, কার বিরুদ্ধে রেডি হচ্ছে, আমাকে ডিস্টার্ব করতে চায়। কিছুটা হলো একটা প্রস্তুতি, প্রিপারেশনের একটা ডাইভার্সন, যেন ইন্ডিয়ান প্রিপারেশনের ডিফেন্সের একটা ডাইভার্সন যেন ইস্টার্ন বেল্টে থাকে। শুধু এই কাজটা করার জন্যে এই ঘোষণা দেওয়া হয়েছে, এই প্রস্তুতির কথা বলা হয়েছে। তাদের যে প্রস্তুতি পাকিস্তান বেল্টে থাকবে, তার থেকে কিছুটা হইলেও বাংলাদেশ বেল্টে তারা রাখতে হয়েছে। না রাখাটাই হবে নির্বুদ্ধিতা, এবং রাখতে হয়েছে। এটাই ছিল এই ঘোষণার মূল উদ্দেশ্য, যে ভারতের শক্তিকে কিছুটা হলেও এই দিকে ডাইভার্ট করা। অন্তত 5টা এয়ার ডিফেন্স সিস্টেমও যদি বা 10টা এয়ার ডিফেন্স সিস্টেমও যদি ইস্টার্ন বেল্টে রাখে, এই 10টা তো ওই দিকে রাখতে পারত। এই 10টা তো আরো 50টা ড্রোন বা মিসাইল ইন্টারসেপ্ট করতে পারত। তো এই দূরভিসন্ধিমূলক পাকিস্তানের আইএসআই বুদ্ধিতে এই কাজটা ইউজ করেছে। এখন সর্বশেষ যেই সিচুয়েশনটা আমি ভারত সম্পর্কে জানি, সেটা হচ্ছে যে আজকে ভারত এবং পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পর্যায়ের একটা বৈঠক হওয়ার কথা। এখনো হয়েছে কিনা জানি না, হলেও এখনো শেষ হয় না, যতটুকু জানি শেষ হয়নি, বা আদৌ হয়েছে কিনা। এটা হলো সিজ ফায়ার নিয়ে আলোচনা। এখন পর্যন্ত কিন্তু সিজ ফায়ার হয়নি, এখনো কিন্তু গোলাগুলি টুকটাক হচ্ছে, পরিস্থিতি এখনো পুরোপুরি স্টেবল না। গতকালকে নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঘোষণা দিয়েছে,
অত্যন্ত চমৎকার একটা টার্ম সে ইউজ করেছে যে গুলি আসলে গোলা ফেরত দিবা। আমি যখন আগে বলতাম যে টিট ফর ট্যাট, এটা হলো নরেন্দ্র মোদীর ভার্সন, গুলি আসলে গোলা ফেরত দিবা। পাকিস্তান হলো একটা বেহায়া জাতি, এর কোনো লাজ শরম নাই। এতটা ক্ষতিগ্রস্ত হলো 4 দিনের, প্রথম 2 দিনে তো পুরোপুরি ম্যাসাকার করে ফেলছে। 24টা মিসাইল হিট করেছে, একটা মিসাইলও তারা ইন্টারসেপ্ট করতে পারে নাই, কারণ তার অনেকগুলো ছিল, যে ইন্টারসেপ্টরগুলো ছিল, ডিফেন্সগুলো ছিল, সেগুলিকে টেক আউট করা সফলভাবে সেগুলি করেছে, এবং অন্যান্য বস্তুতে তারপরে যেগুলি আক্রমণ করেছে। আর ফাইনালি 9 তারিখ এবং 10 তারিখে যে অ্যাটাকগুলো হয়েছে, আরো 10 বছর পাকিস্তানের লাগবে এটাকে রিকভার করতে। ওই বেহায়া নির্লজ্জ ওরা প্রেস কনফারেন্স দিয়া বিজয় উল্লাস করে। এই হলো, এখন ভারত একটা রেসপন্সিবল কান্ট্রি, কিন্তু যতই রেসপন্সিবল হোক, আমি মনে করি যে ডেভেলপমেন্টটা 22 তারিখের পর থেকে 10 তারিখ পর্যন্ত হয়েছে, এইটার বেসিসে এটার যে কোর প্রবলেম কাশ্মীর, এইটাকে ভারতকে সেটেল করতে হবে। এই কাশ্মীর সেটেল করলে এন্টার সাবকন্টিনেন্ট ঠান্ডা হয়ে যাবে। এটা এখন কিভাবে করবে? এটা কি ফায়ার পাওয়ার দিয়ে করবে, নাকি আদার মিন্স দিয়ে করবে? বাট যেইভাবেই হোক এটা করতে হবে। ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ নন পলিটিক্যাল পার্সন, তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, এখনো হয় নাই। 4 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশ চালিয়েছে, এখন আবার শুরু করেছে। মাঝখানের 4 বছর সে মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত ছিল। সে সঠিকভাবে অনেক কিছুই জানে না এই পৃথিবীর। কাশ্মীর যে কি, কাশ্মীর প্রবলেমের রুট কজ কি, কখন থেকে এই প্রবলেম শুরু হয়েছে, কি কারণে হয়েছে, এইটাই তো ডোনাল্ড ট্রাম্প জানে না। ওনাকে এখন কেউ ব্রিফ করলে উনি বুঝবে না। তো সে বলতেছে কাশ্মীর নিয়ে এসে ডিল করতে চায়, নেগোশিয়েট করতে চায়। তো এখন আমেরিকার প্রেসিডেন্ট অনেক ক্ষমতাশালী লোক, সিজফায়ার করতে বলছে, 2 পক্ষ রাজি হয়ে গেছে, তার মধ্যে আরো বেশি কনফিডেন্স চলে আসছে, আমি বোধহয় এইটার সমাধান করতে পারবো। কিন্তু আমি তার ট্রুথ সোশ্যালে যে পোস্ট দেখলাম, তখন এই পোস্ট দেখে আমার মনে হলো উনি কাশ্মীর সম্পর্কে কিছুই জানে না। ওনার ধারণা এটা একটা মামুলি একটা কনফ্লিক্ট, উনি বললেই বন্ধ হয়ে যাবে। এত সহজ না, উনি জানতে হবে আগে রোগটা কি, তারপরে আপনি ডায়াগনোসিস করবেন, তারপরে আপনি রিমেডি দিবেন। আদৌ এটা রিমেডি আছে কিনা, এটার যে রিমেডি, সেই রিমেডির ক্যাপাসিটি আপনার নাই, সেই পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজই তো আপনার নাই। এখানে একটা ব্যাপার আছে। ফান্ডামেন্টালি আমেরিকার প্রেসিডেন্ট যেই থাকুক, আমেরিকা পাকিস্তানের সাইডে, এটা
ডে 1 থেকে শুরু হয়েছে। ডে 1 মিন্স 14th August 1947 থেকে শুরু হয়েছে। কারণ পাকিস্তান সৃষ্টিটা ব্রিটিশরা, এটা ব্রিটিশদের ব্রেন চাইল্ড। তো ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইজ দ্য সেম ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আফটার 45 মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ফ্রম দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখন ভারতের বিরুদ্ধে তারা কেন গেল আমেরিকায়? কারণ হচ্ছে ভারতের মূল নীতি হচ্ছে, ছিল ফাউন্ডিং প্রিন্সিপালস, ওয়ান অফ দ্য প্রাইম প্রিন্সিপালস অফ দ্য ইন্ডিয়ান স্টেটস ইজ সোশ্যালিজম। দ্যাট ওয়াজ দি বেসিক প্রবলেম উইথ ইন্ডিয়া। ওই সোশ্যালিজম স্বাভাবিকভাবে এটা সমাজতান্ত্রিক ব্লকের ঘেঁষা, যদিও ভারত ওই ব্লকে কখনো যায় নাই, ওইটার সিম্পেথেস ছিল, কিন্তু ওই ব্লকে যায় নাই। জওহরলাল নেহরুর নেতৃত্বে বা আরো অন্যান্য যারা নেতা ছিল, মার্শাল টিটু, আনন্দে, এই সমস্ত বড় বড় নেতাদের নেতৃত্বে নন অ্যালায়েন্স গ্রুপ করা হয়েছিল, জোট নিরপেক্ষ আন্দোলন। এই দুই পক্ষের মাঝখানে এরা এটা একটা করেছে। কিন্তু তারপরেও এই জোট নিরপেক্ষ যারা ছিল তাদের 100%ই ছিল অ্যানক্লাইন টু সোভিয়েত রাশিয়া। এবং যেহেতু এটার মূলনীতির মধ্যে একটা ছিল সমাজতন্ত্র, এইটাই হলো পশ্চিমাদের বা পুঁজিবাদীদের মূল বিরোধিতার সূত্র। এবং পাকিস্তান সেই পথে যায় নাই, যার জন্য পাকিস্তানকে তারা তখন তাদের পক্ষে নিয়ে নিয়েছে, আর ভারতকে তাদের ওই যে শুরু হয়েছে তারপর থেকে তারা সব কিছুতেই 71-এ এসে তারা সেটার এক্সপোজার হয়েছে, সরাসরি পাকিস্তানের পক্ষে দাঁড়ায় গেল। এবং সেটা তারা পরবর্তীতে যতভাবে পারছে রাশিয়াকে আফগানিস্তানে কন্টেইন করার জন্য পাকিস্তানকে ব্যবহার করছে, তাকে সামরিকভাবে স্বাবলম্বী করছে। তো এটা সব আমেরিকা করছে। আজকে যে 7 তারিখের পরে পাকিস্তান যেই পর্যায়ে গেছে, এবং 9 তারিখে ডিপ ইনটু দি পাকিস্তান যেভাবে ইন্ডিয়ান মিসাইল হিট করা শুরু করেছে, তখন আমেরিকা দেখলো যে না, পাকিস্তানকে আর টিকে রাখা যাবে না। অলরেডি 11টা আছেই তাদের, কয়টা এই 11টাই বা 15, 13, 14টা আছে, 11টা এয়ারবেস ডিস্ট্রয় করে দিয়েছে, যেটা 20% of the entire strength মাত্র 2 দিনে। সো আমেরিকা যে সিজফায়ারের জন্য আসলো কেন? পাকিস্তানকে রক্ষা করার জন্য। এখন এইটা কি প্রাইম মিনিস্টার মোদি বা ইন্ডিয়ান এক্সপার্টরা বোঝে না, জানে না? ডেফিনেটলি দে নো ইট। তারপরে এখানে অ্যাকসেপ্ট করলো এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে যেখানে পাকিস্তানকে ব্যাকফুটে নিয়ে গেছে। কারণ হচ্ছে দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ নট পাকিস্তান। চাইলাম, উঠলাম, দাঁড়াইলাম, চলে গেলাম, ব্যাপারটা তা না। ইন্ডিয়া ইজ এ ভেরি হেভি ওয়েট কান্ট্রি। দে ক্যানট মুভ লাইক এনিথিং। প্রত্যেকটা স্টেপের, প্রত্যেকটা মুভমেন্টে তাদের একটা লজিক থাকতে হয়, বেস থাকতে হয়, ক্রেডিবিলিটি থাকতে হবে। ইটস এ ওয়ার্ল্ড পাওয়ার। এখন আরেকটা সুপার পাওয়ার, আমেরিকার মতো সুপার পাওয়ার, ইকোনমিক্যাল সুপার পাওয়ার স্পেশালি, তার কি মিলিটারি সুপার, দ্যাট ইজ নট কনসার্ন। ইন্ডিয়ানদের কাছে সেটা কোনো কনসার্ন না।
concern তার ইকোনমিক প্রভাব, বিকজ ইন্ডিয়া ইজ heavily involved with American Western economy. It matters to India. তো অনেক কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ, এগুলি তখন চিন্তা করবে না যখন তার এক্সিস্টেন্সিয়াল প্রবলেম হবে। এটা তার এক্সিস্টেন্সিয়াল প্রবলেম। তো ওকে যা শিক্ষা দেওয়ার দিয়েই দিছি। এখন যদি হামাইতে বলে আমি তাকে অনার করলাম, অ্যাট দি এন্ড সে আমাকে অনার করতে হবে। এটা রেসিপ্রোকাল। দিস পলিটিক্স। আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের যে রিকোয়েস্টটা সে ইন্ডিয়া অ্যাকসেপ্ট করলো বা অনার করলো, এটার ভ্যালু তো আমেরিকাতে দিতে হবে প্রথমে। সেটা ইন্ডিয়া ক্যাশ করবে, তার অনেক মিনস আছে কিভাবে করবে। কিন্তু India will never allow anybody else, any third party to negotiate Kashmir, because it is non-negotiable to India. It is Indian territory as per the constitution or as per the Indian spirit. So এটা টেক ব্যাক করার দুইটা রাস্তা, একটা হলো বাই ফোর্স আর একটা হলো বাই মিনস। ফোর্সটা হলো সেকেন্ডারি বা লাস্ট রিসোর্ট। মিনসটা কি? আমি তো মনে করি এখন ইন্ডিয়ার কাছে বিরাট একটা সুযোগ আসছে যে আমি তোমাকে সিন্দুর পানি দেব, দেব না যদি তুমি কাশ্মীর না ছাড়ো। তারা কি তাদের 80% অফ দি টোটাল কালটিভেটিং ল্যান্ড উইল বি ডেজার্ট? উইল দে অ্যাকসেপ্ট দিস, or that they will die with their so-called Azad Kashmir? That will be the choice for Pakistan if India impose this condition. আমি তোমাকে পানি দেব না, আমার পানি তুমি আমার জায়গা দখল করে রাখবা, আর কয়েকদিন পর পর সন্ত্রাসী আক্রমণ করবা, আমি আর ডিস্টার্বের মধ্যে থাকতে চাই না। আই ওয়ান্ট টু সলভ দিস ম্যাটার ওয়ান্স ফর অল। And now, if India say like this, I think it will work. And this is the high time for India to play this card. দেখা যাক কি হয়। There is a huge meritorious people sitting in Delhi. They know how to deal with this situation and how to take the advantage of this situation. কারণ বাংলাদেশের সর্বশেষ যে ডেভেলপমেন্টটা হলো আওয়ামী লীগকে তার কার্যক্রম বন্ধ করার জন্য, আমি মনে করি এটা ইন্ডিয়াকেও একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। তারা জানে, এই অবৈধ ইউনূস সরকার জানে India will not accept it or like it. Still, they did it. It means they thrown a challenge to India. So, India should accept this challenge and act accordingly. Let's see. আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা নেয়, এবং আমি বিশ্বাস করি খুব দ্রুত আমরা একটা ব্যবস্থা দেখতে পারবো, যে ব্যবস্থায় সত্যি সত্যি বাংলাদেশ once for all will be free from all terrorism
and we will be free from any kind of Pakistani influence. Let's hope for the best. Thank you for watching and listening to me. ভালো থাকবেন, ধন্যবাদ।